যান্ত্রিক ত্রুটি নিয়ে মাঝ আকাশ থেকে ফিরছে বিমানের ফ্লাইট নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা। আস্থা সংকট বাড়বে বলছে বিশেষজ্ঞরা। ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটে যদি যতদিন গ্রাউন্ডেড থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। 5টি দেশে পাচার হওয়া 40,000 কোটি টাকার সন্ধান পেয়েছে এফবিআই। ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক পরিবেশ তৈরি সম্ভব বলেন তারেক রহমান। দেশ যেন মৌলবাদী শক্তির অভয়ারণ্যে না হয়। নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে বলছে জামায়াত। ভোটে পিয়ার পদ্ধতির দাবি। টানা বৃষ্টিতে চাঁপানবাবগঞ্জে পানিবন্দী নিম্নাঞ্চলের হাজারো মানুষ। জ্বর, সর্দি ও ডায়রিয়ার প্রকোপ, মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। এবং ইউক্রেনের পক্ষে হোয়াইট হাউস যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারা। রাশিয়া নিয়ে বড় ধরনের অগ্রগতির দাবি ডোনাল্ড ট্রাম্পের। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি। গত কয়েক মাসে এভাবেই ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশ বিমানের অন্তত 35টি ফ্লাইটের। এসব ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি ছাড়াও ভয়াবহ শিডিউলের বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আস্থা সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমানে, কখনো চাকা খুলে পড়া, অক্সিজেন সংকট কিংবা টয়লেটের ফ্লাশ অকেজ হওয়ার মতো ঘটনায় গত কয়েক মাসে গন্তব্যে যেতে পারেনি অন্তত 35টি ফ্লাইট। ফিরতে হয়েছে ঢাকায়। একের পর এক যান্ত্রিক ত্রুটি ও ভাড়া বিবেচনায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রীরা বলছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। বিমান যে আবার রিটার্ন ফেরত আসে, বিমানের মধ্যে প্রবলেম থাকে, তারা সার্ভিস খুব ভালো দেয় না। সবসময় তার ফ্লাইট ব্যাক আসবে না, যান্ত্রিক ত্রুটির কারণে তো ফ্লাইট বিমানটা বিধ্বস্ত হয়ে যেতে পারে। এটা তো যান্ত্রিক ত্রুটি, এটা কর্তৃপক্ষের দায়। এই দায়টা হচ্ছে কর্তৃপক্ষের, এটা যাত্রীদের না। এ পরিস্থিতিতে ইমেজ সংকট ও যাত্রীদের আস্থা হারিয়ে ক্ষতির মুখে বিমান। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যান্ত্রিক ত্রুটি ভবিষ্যৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এয়ারলাইন্সের যে ঘন ঘন হওয়াটা, এটা কিন্তু আপনি এটা ইন্ডিকেট করে যে তাদের মেনটেন্যান্সে কিন্তু দুর্বলতা আছে। যেসব যাত্রীদের হোটেলে রাখতে হয়, একদিন দুদিন রাখতে হবে, সেটা বিমানকে লসটা নিতে হবে। এবং ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটে যদি যতদিন গ্রাউন্ডেড থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই যে ফিরে আসছে বা হচ্ছে, এতে করে কিন্তু হিউজ পরিমাণ টাকা এখানে অর্থনৈতিক দণ্ড হচ্ছে বিমানের। ছোট বড় সব মিলিয়ে মাত্র 19টি এয়ারক্রাফট ব্যবহার করে প্রায় 30টি রুটে সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে বিমান। একদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত, অন্যদিকে শিডিউল বিপর্যয় ঠেকাতে চ্যালেঞ্জের মুখে বিমান। বিমান মেরামতে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব যন্ত্রাংশ ছাড়া নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ নেই বলে জানান বিমানের প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুরি আলম। বোয়িংয়ে বলা আছে, আমার 787 ইউজ করতে গেলে তুমি এই পার্টটা ইউজ করতে হবে, এর কাছ থেকে তৈরি করতে হবে। আমরা চেষ্টা করি সবসময় বোয়িং থেকে কিনতে, বোয়িং থেকে দেশ থেকে কিনতে, মানে ওইএম এর উপর ডিপেন্ড করি। কারণ আমাদেরকে আবার অডিট করে সিভিল এভিয়েশন অডিট করে ইয়েসা। আমি যদি কিছু করি সিভিল এভিয়েশন আমাকে আটকায় দিবে। দ্রুতই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই কর্মকর্তা জানান, ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। আমরা আমাদের সুপারভিশন যেটা বলে এটা বাড়িয়েছে, মানে ফ্রম দ্য টপ লেভেল মোর। এখন আরো সিনিয়রদেরকে আরো বেশি, আমার চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ইভেন মাইসেলফ, আমরা ডাইরেক্ট সুপারভিশন যেটাকে বলে আর কি। সুপারভিশন তো ছিলই, বাট ডাইরেক্ট সুপারভিশন ফ্রিকোয়েন্সিটা আরো বেশি করেছে। আমরা শিপ তৈরি করছি, আজকে থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এটা কাজই হবে স্পেশালি রাত্রেবেলা মেনটেন্যান্স করা এয়ারক্রাফটের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তারা এসব তথ্য তুলে ধরেন। জানান অনুসন্ধান চালানো হয় অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্কে। পাচারের অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দেশে একটি জবাবদিহিমূলক পরিবেশ তৈরি অতি প্রয়োজন। তা সম্ভব কেবল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদী শক্তির অভয়ারণ্য না হয় সেদিকে লক্ষ্য আছে বিএনপির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া উইং ও জাতীয় কবিতা পরিষদ। নতুন বাংলাদেশ গড়ার সুপারিশ তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, বিএনপির অর্জন ধ্বংস করতে জুলাই অভ্যুত্থানের পর দেশে এক ধরনের মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নৈতিক, গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা। এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। বিএনপি শাহী রাজনৈতিক দল যেটা সবসময় বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সমালোচনার অধিকার দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসন আমল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আগুনের চ্যাপ্টার তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। দেশ যেন চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয়, তা বিএনপির অন্যতম লক্ষ্য জানান সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আদর্শিক ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাগ্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সেনা ও নৌবাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়াবে নির্বাচন কমিশন। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী আসনে সীমানা নির্ধারণ, আচরণবিধি ও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে আরও সেনা ও নৌবাহিনী সদস্য মোতায়েন করবে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। যদি প্রয়োজন হয় তারা আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য
কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন। তারা আর জাতীয় পরিচয়পত্র থাকলে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইসি বলেও জানান তিনি। প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, এমআরপি আর কি, যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন। শেষে নির্বাচনে না ভোট বিএনপির কোনো দাবি ছিল না, কিন্তু এটি কিছু বিশিষ্ট ব্যক্তিদের সুপারিশে যুক্ত হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরা তো বিষয়টা বিবেচনা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আর একটা হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। ক্ষমতায় বসিয়েছিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনার। রোববার বিকেলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য দলের নেতৃবৃন্দ ছাড়াও এতে আইন বিশেষজ্ঞরাও অংশ নেন। টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বলেন, যারা পেশি শক্তি দেখাতে পারবে না তারা পিআরের বিরোধিতা করছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাই নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করছে, যারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। যারা সংস্কারের বিপক্ষে তারা নির্বাচনেরও বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে। যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। প্রয়োজনে পিআর পদ্ধতিকে গণভোটে দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে 5 মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন সহ 11 প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর দেশের উত্তরাঞ্চলে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় 9,361 কোটি 92 লাখ টাকা। রোববার একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, চিকিৎসা সেবা সম্প্রসারণে ঢাকার বাইরে 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনে প্রকল্প নেওয়া হয়েছে। 5টা মেডিকেল হসপিটাল, এগুলাতে কোনো বার্ন ইউনিট নাই, কিন্তু রোগীরা যখন অগ্নিদগ্ধ হয়ে যেসব রোগী আসে, এটা তো খুব ইমার্জেন্সি, এটা ঢাকা পর্যন্ত আসতে গেলে অনেকের জীবন আশঙ্কা দেখা দেয়। এই সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরো জানান, একে ছোট আকারে উচ্চমানের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা। বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও জানান উপদেষ্টা। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আর দু একটা বিশ্ববিদ্যালয়ের বেলায় আমরা মনে করেছিলাম যে এগুলো একটু আগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু হয়েছে এবং এগুলোর জন্য নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন।
তো যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার একনেক সভায় আসলো, আমরা এটাকে অনুমোদন দিয়েছি। ঢাকার আজিমপুরের সরকারি কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আজিমপুরে এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। অক্টোবরের মধ্যেই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলমান জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। রোববার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এই মামলায় 81 সাক্ষীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে এই মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য কখন নেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে নেওয়া হয়েছে 9 জনের সাক্ষ্য। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষ্য দেন, তুলে ধরেন আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়াও খুলনার নাইম শিকদার তুলে ধরেন সেখানকার হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। 3 জন সাক্ষী দিয়েছেন, তার একজন হচ্ছেন জব্দ তালিকা, আপনাদেরকে বলেছি, এবং যে 2 জন সাক্ষী এখন বক্তব্য দিলেন তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এই মামলায় সাক্ষ্য দিবেন 81 জন। অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি। ম্যাটেরিয়াল উইটনেস গুলো আয়ও ছাড়া অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। সারা দেশে আপনাদেরকে আগেই বলেছি যে কোনো রিপোর্টে আসছে 47টা ডিস্ট্রিক্টে ঘটনা ঘটেছে, কোনোটা আছে 54টা ডিস্ট্রিক্টে। এইখানে সারা দেশের যে ঘটনাবলী সমন্বয় করে যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমাদের দায়িত্ব। এদিনও ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এই মামলা ছাড়াও রোববার রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ায় আরও 3 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলার তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী দেশের 700 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি বিদেশে $2,50,000 পাচারের মাধ্যমে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট ক্রিস্ট অ্যান্ড নেভিসে নাগরিকত্ব গ্রহণের তথ্য পায় সংস্থাটি। এদিকে অর্থ আত্মসাতে মামলা হয় ডেটা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে। বিস্তারিত সহকর্মী ফজলে আদিত্যর রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এখানে বসে আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যবসায়ী গ্রুপ হিসেবে সুপরিচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা। পট পরিবর্তনের পর থেকে 10 ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুর্নীতির খোঁজে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। গঠন করা হয় টাস্ক ফোর্স, যার মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ। প্রাথমিক অনুসন্ধানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর ও তার স্ত্রীর দেশে 700 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি বিদেশে $2,50,000 মার্কিন পাচারের মাধ্যমে সেন্ট ক্রিস অ্যান্ড নেভিসে নাগরিকত্ব গ্রহণের তথ্য পায় সংস্থাটি। $2,50,000 মার্কিন পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। সুইজারল্যান্ডের লুগানোতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির ব্যাংক হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিক তথ্যাদি পাওয়া গেছে। এদিন সাউথ ইস্ট ব্যাংকের প্রায় 69 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ সংশ্লিষ্ট 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফারুক আহমেদ এবং তার স্ত্রী উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌসারা বেগম সহ সাউথ ইস্ট ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 28 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের
অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 12 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে। মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করা হবে। এজন্য 9 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, সেনা সদর সামরিক সচিব কিংবা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবেন। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। 11 ঘন্টা পর পুনরায় চালু হয় ট্রেন চলাচল। রোববার সন্ধ্যায় 6টায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। খুলনা থেকে আসা ট্রেনটি মোট 30টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা শুরু করে। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনযুক্ত 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে ওয়াগন উদ্ধার করে। দীর্ঘ 11 ঘন্টা পর সোমবার ভোর 5টা থেকে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ট্রেন চলাচল বন্ধ থাকায় যাতায়াতে কি প্রভাব পড়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, ট্রেন চলাচল বন্ধ থাকায় 2টি লোকাল ট্রেন আটকা পড়েছিল এবং সেই ট্রেন দুটি আজকে সকালে যখন উদ্ধারকারী দল যখন ট্রেনটি উদ্ধার করে তারপর কিন্তু ছেড়ে গেছে। একটি পাবনার ঈশ্বরদী ছেড়ে গেছে আর একটি রাজশাহী ছেড়ে গেছে। আপনাকে যদি আমি একটু বলতে চাই, গতকালকে খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জে যে পাওয়ার পয়েন্ট স্টেশন আছে, এই পাওয়ার পয়েন্ট স্টেশনে কিন্তু একটি তেলবাহী ট্রেন কিন্তু চাঁপাইনবাবগঞ্জে ঢুকছিল। ঢুকার প্রবেশ পথেই কিন্তু একে একে পেছন থেকে 5টি বগি লাইনচ্যুত হয়। এরপর কিন্তু রোহানপুর থেকে ছেড়ে আসা যে 2টি ট্রেন ছিল, সেই 2টি ট্রেন কিন্তু আটকা পড়ে, তাদের রাতের যাত্রা বাতিল করা হয়। পরবর্তীতে আজকে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন কিন্তু সে ট্রেনগুলো ছেড়ে যায়। দীর্ঘ 11 ঘন্টা 20 মিনিট কিন্তু তাদেরকে শ্রম দিতে হয়েছে। তাদেরকে ঈশ্বরদী যে উদ্ধারকারী ট্রেনটি আছে তারা কিন্তু চেষ্টা করে আজ সকাল 5টা 40 মিনিটে ট্রেনটি উদ্ধার করা সম্পন্ন হয়েছে বলে আমাদেরকে স্টেশন মাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল, সেটি তারা এখন পর্যন্ত নিশ্চিতভাবে কারণ জানাতে পারেনি। তারা বলছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি গঠনের রিপোর্ট পেলে তারা কিন্তু বিস্তারিত বলতে পারবেন আসলে কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল। তো আমরা যে বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের একটি লোকাল লাইন ও সে লোকাল লাইনে ঢোকার প্রবেশ মুখে কিন্তু ট্রেনটি হঠাৎ করে পেছনের দিক থেকে একে একে 5টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এরপর কিন্তু ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি বগি ট্রেন এসে তাদেরকে উদ্ধার করলে পরিস্থিতি ঠিক হয় এবং আজকে 5টা 40 মিনিটে অন্যান্য যে ট্রেনগুলো ছিল, যে লোকাল ট্রেনগুলো, সেগুলো কিন্তু ছেড়ে গেছে। তবে আমরা স্টেশন মাস্টার যে বিষয়টি বলেছেন একটু সময় লাগবে আসলে কারণ নির্ধারণ করার জন্য, এরপরে তিনি কিন্তু বিস্তারিত বলতে পারবেন। তবে গতকালকে যাত্রীরা কিন্তু ভোগান্তির শিকার হয়েছে লোকাল ট্রেনে। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যেহেতু ঈশ্বরদী থেকে দীর্ঘ সময় লাগে আসতে উদ্ধারকারী ট্রেনটির। এই যে সময়, এতক্ষণ সময় প্রায় 5 থেকে 6 ঘন্টার অভিযানের পরে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এখন পরিস্থিতি ভালো আছে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর স্টেশন এবং আমনুরা এবং রাজশাহীর সঙ্গে সব যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। তো এ ছিল পার্বণ আমার কাছে রেল দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি।
ধন্যবাদ তারেক। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে মেডিকেল বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী তার এই অপারেশন করা হয়। রোববার রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানান, প্রায় 2 ঘন্টার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনাও করেন তিনি। শনিবার কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়। সিলেট সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটিচাপা অবস্থায় 15,000 ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। রোববার নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি। আবেদনের প্রেক্ষিতে সময় বর্ধিত করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত। সহকর্মী খালেদ আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুটপাটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। রোববার সকালে সদর উপজেলার শালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় অন্তত 15,000 ঘনফুটেরও বেশি পাথর জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় পাথর লুটের সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। এদিকে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে রোববারে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ওটা সময় বর্ধিত করার আবেদন করতে পারেন, আমরা 100 দিন সময় বাড়ায় দেব। আগামী বুধবার দিন তারা জমা দেবে। এদিকে সাদা পাথর এলাকায় রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আন্দোলনে শহীদ হন পটুয়াখালীর জসিমউদ্দিন হাওলাদার। গত 1 বছরেও শোক কাটেনি তার পরিবারের। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন তার বড় মেয়েও। শহীদ বাবার কবরের পাশেই মেয়ের জায়গা হয়। ধর্ষণের সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন শায়লা খান। পটুয়াখালীর দুমকি উপজেলার রাজগঞ্জ গ্রামের জসিমউদ্দিন প্রায় 20 বছর আগে জীবিকার তাগিদে আসেন ঢাকায়। পেশায় গাড়ি চালক জসিম বিএনপির সমর্থক ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন জসিমও। আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বসিলা 3 রাস্তার মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার এমন মৃত্যুতে আকুল সাগরে ভাসে পুরো পরিবার। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে চরম বিপর্যয়। সেদিন বাবার কবর জিয়ারত করে পাঙ্গাসিয়ার রাজগঞ্জের দাদাবাড়ি থেকে নানাবাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় স্থানীয় 2 তরুণকে চিহ্নিত করে এজাহার দেয়া হয়, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ায় গেল 26 এপ্রিল আত্মহত্যা করেন লামিয়া। সরকারের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন সহ স্থানীয়রা। আন্দোলনে 19 তারিখে জসিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে আমরা এই পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছি এলাকাবাসী হিসেবে। পরিবারটির এমন বিপর্যয়ে পাশে দাঁড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আশ্বাসের বাস্তবায়ন দেখার দাবি স্বজনদের। মরার পরে আমি তো পথের ভিখারি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানালেন পাবলিক প্রসিকিউটর। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আইনানুগ প্রক্রিয়ায় আমরা এই মামলাটার বিচার কার্য সম্পন্ন করব। ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সকল জুলাই শহীদ পরিবারকে নিকট পৌঁছে দিন। এছাড়াও আরো ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ, তাদের চিকিৎসা একদম ফ্রি করার সরকার পরিকল্পনা রয়েছে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাই যদি নিরাপদ না থাকে, তাহলে এই পরিবর্তন এনে কি লাভ হলো, এই প্রশ্নই এখন ভুক্তভোগী শহীদ জসিমের পরিবার সহ এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় 2,32,000 মানুষের চিকিৎসা সেবায় কর্মরত আছেন মাত্র 2 জন চিকিৎসক। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটিতে এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় সাধারণ রোগীরা রয়েছেন চরম ভোগান্তিতে। সহকর্মী সালেহ ইলাহি কোটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স 2006 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের 10টি পদের মধ্যে সার্জারি, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি সহ 8টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মেডিকেল অফিসারের 27টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 1 জন। এই 3 চিকিৎসক প্রতিদিন সেবা দিচ্ছেন বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা 600 থেকে 700 রোগীকে। আমাদের হাসপাতালের ইনডোরে প্রতিদিন 40 থেকে 60 জনের মতো পেশেন্ট ভর্তি হয়, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ডক্টর নাই। আমাদের একজন আরএমও ম্যাডাম আছেন, কোন সমস্যা হলে ম্যাডামের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাই। জনবল কম থাকায় আমাদের হিমশিম খাইতে হচ্ছে সেবা দিতে। আমরা সেকমোরা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছি। এক্স-রে মেশিন থাকলেও টেকনোলজিস্ট না থাকায় চালু করা যায়নি। দীর্ঘদিন ধরে নষ্ট হাসপাতালের পানির মোটর। এছাড়া রয়েছে ওষুধ সংকট। টেকনিশিয়ানের অভাবে আমাদের রোগীরা বাইরে গিয়ে এক্স-রে করতে হচ্ছে, তারা এক্স-রে সেবাটি পাচ্ছে না। আর অ্যাম্বুলেন্সের যে সেবাটি সেটা রোগীরা প্রপারলি পাচ্ছে না, কারণ 3টা অ্যাম্বুলেন্স থাকার পরেও আমাদের শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স চালু রয়েছে। নানা সংকটের মাঝে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের এক মেডিকেল অফিসার। এখানে আমাদের একটি মাত্র হেলথ কমপ্লেক্স। বর্তমানে এখানে আমরা চিকিৎসক হিসাবে আছি আমার ইএসএফপিও স্যার এবং আমি আরএমও, আর কোনো মেডিকেল অফিসার এখানে কর্মরত নেই। এই সংকটের মাঝে আমাদের অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং জরুরি বিভাগ তিনটাই আমরা চালু রেখেছি। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, পদ সৃজনের জন্য আসলে জুম মিটিং হয়েছে এবং আমরা সেই অনুযায়ী পদ সৃজন করে আমরা পাঠিয়েছি। দ্রুত জনবল ঘাটতি পূরণ সহ সেবার মান বাড়ানোর তাগিদ রোগী ও স্বজনদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাম্প্রতিক বন্যায় পানিবাহিত রোগের পাশাপাশি জ্বর ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। নির্দিষ্ট স্থানে চিকিৎসার ব্যবস্থা ও জরুরি ওষুধ সরবরাহের দাবি জানান বন্যা দুর্গতরা। এছাড়াও মাঠের ফসল নষ্ট হয় সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। প্রায় 20 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে 2টি উপজেলার 5টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় 15,000 পরিবার পানিবন্দী। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা ও দুর্বলপুর ইউনিয়নের মানুষ। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির অভাব, গোখাদ্য সহ নানামুখী সংকটের মধ্যে রয়েছেন পানিবন্দী মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয় সহ নানা রোগবালাই ছড়াচ্ছে দুর্গত এলাকায়। একই সঙ্গে মাঠের ফসল পচে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। বন্যা রাতে আপনার কোনো জায়গা পার হতে পারেন না, আপনার কোনো জায়গায় ওষুধ পাই না, আপনার ডাক্তারের সমস্যা। তারিখ থেকে আমাদের এলাকাতে কোনো লোকজন, কোনো ডাক্তার পানিবন্দির মধ্যে পড়ে আছি। 1 তারিখ থেকে আমাদের বন্যা বৃদ্ধি হতে থাকছে। 15 দিন থেকে কোনো পানি খাদ্য পাচ্ছি না, ফসল সব ডুবে গেছে। গরু বাছুর নিয়ে আমরা খুব পরিস্থিতিতে খারাপ আছি। এখানে কোনো হাসপাতাল নাই, কোনো চিকিৎসা নাই। সাধারণত গ্রামে পল্লী এলাকায় একটা পল্লী ডাক্তার, তারা নৌকার ব্যাগর, যানবাহন ব্যাগর যাতায়াত করতে পারছে না। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এখানে প্রায় 9,000 কৃষক এই বন্যার জমি আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যে আমরা এই বন্যা আক্রান্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। দুর্গম এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে, এমনটাই জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। সর্দি, জ্বর, কাশি এইগুলাই হচ্ছে বেশি হবে। আমরা এইগুলো হচ্ছে প্রতিরোধ করার জন্য আমরা হচ্ছে চিকিৎসা সামগ্রী হচ্ছে আমরা হেলথ ইনপুটের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি। সরকারি বেসরকারি সহায়তায় দুর্গত পরিবারগুলো ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আরও
আহত হয়েছে 3 জন। সোমবার ভোর 4:55 নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর 5:05 ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সঙ্গে একজোট হয়েছে পুরো ইউরোপীয় ইউনিয়ন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন জেলেনস্কি সহ ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ আরও অনেকেই। এদিকে রাশিয়া নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরবিত আফসারের রিপোর্ট। Next time in Moscow. আলাস্কায় ট্রাম্প পুতিন বিফল বৈঠকের পর এবার রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মরিয়া পশ্চিমা বিশ্ব। জেলেনস্কির সঙ্গে জোটবদ্ধ হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাঘা বাঘা নেতারা সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে জেলেনস্কি সহ থাকছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস, নেটো প্রধান মার্ক রুট সহ আরও অনেকেই। এমন পরিস্থিতিতে কিয়ার স্টারমার সহ অন্যান্য ইউরোপীয় নেতারা পরবর্তী আলোচনা পর্যায়ে ইউক্রেনকে পূর্ণ সমর্থনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে লন্ডন। এদিকে ওয়াশিংটন সফরের আগেই বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে সংবাদ সম্মেলনে জানান, সংবিধান অনুযায়ী ইউক্রেন ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করা অসম্ভব। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন তিনি। পুতিন ট্রাম্প বৈঠকের অনেক কিছুই আমাদের জানা নেই। আমি চাই ওয়াশিংটনে যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সে বিষয়ে বিস্তারিত জানাবেন। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করছি সামনের বৈঠকে ফলাফল আসবে। আবার ইউক্রেনকে ইইউ সদস্য হওয়ার জন্য সমর্থন দিয়েছেন ভন ডার লিয়েন। ইউক্রেনকে অবশ্যই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সক্ষম হতে হবে। হোয়াইট হাউসের বৈঠকে এ প্রসঙ্গে কথা বলা হবে। শান্তি অর্জন না হওয়া পর্যন্ত ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে। এদিকে সোমবারের বৈঠকের আগেই রাশিয়া নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। আবার আলাস্কা বৈঠকে পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে বলে জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলেও দাবি তার। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে সব আলোচনায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান উইথফুল। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিসিবির অ্যান্টি কারাপশন বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিতে আজ ঢাকা আসছেন অ্যালেক্স মার্শাল। যুক্তরাজ্যের এই সাবেক পুলিশ কর্মকর্তা বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট আকুর পরামর্শক কাজ করবেন বিসিবির সাথে। প্রাথমিকভাবে এই কর্তার সঙ্গে 1 বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। এ সময় বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার কাজ তদারক করবেন মার্শাল। ঢাকায় আসার পর প্রথমেই জাতীয় দল ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে বসবেন অ্যালেক্স মার্শাল। দুর্নীতি দমন রোধে ক্রিকেটারদের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে বাংলাদেশে আসার পরে তিনি ফ্রন্টলাইন ক্রিকেটারদের ক্লাস নেবেন তিনি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।